Hello student, welcome back to my channel WP Teaching Easy. So today's class I'm going to discuss coordinating geometry chapter from class 9. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু আমরা ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতি থেকে কোষে দেখি 19 এর কিন্তু 1 ও 2 এর দাগের অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে? তো এই অঙ্কগুলো সলভ করার আগে আমাদের বেশ কয়েকটা একটু ফর্মুলা সম্পর্কে আইডিয়া রাখতে হবে, সেটা হচ্ছে আমরা একটু জেনে নেব, ঠিক আছে? দেখো, তাহলে প্রথমে মনে করো এখানে একটা এই সরল রেখাংশ আমি আঁকলাম, ঠিক আছে? এই সরল রেখাংশটাকে আমি এই যে বিন্দু এবং এই একটা বিন্দু, এই বিন্দুটাকে আমি নাম দিলাম x1, এখানে হচ্ছে y1, ঠিক আছে? এই বিন্দুটার আমি এরকম নাম দিলাম কিন্তু, ঠিক আছে? এবার ওপারেটা কিন্তু আমি এরকম নাম দিচ্ছি যে x2 y2, ঠিক আছে? এই বিন্দুটার কিন্তু আমরা এই একটা বিন্দুকে এই নাম দিলাম, এই বিন্দুটাকে আমরা কিন্তু এই নাম দিলাম, মনে থাকবে তো? এইবার এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে দুটো বিষয় সম্পর্কে আইডিয়া থাকতে হবে, শ্রেণী অন্তর্ভুক্ত কোনটা, শ্রেণী বহির্ভূত কোনটা, ঠিক আছে? সেই ফর্মুলা প্রয়োগ করার জন্য আমরা কিন্তু এটা লিখলাম এখানে, ঠিক আছে? তাহলে চলো কিভাবে করব। দেখো, এখানে না এর এই মাঝ বরাবর আমি এখান থেকে একটা ছেদ করে দিলাম, ঠিক আছে? এখান থেকে একটা ছেদ করে দিলাম এই মাঝ বরাবর, ঠিক আছে? মনে করো এই ছেদ বিন্দুটাই হচ্ছে এই ছেদ বিন্দুটাই হচ্ছে পি। বোঝা গেল তো? এই ছেদ বিন্দুটা তাহলে কি বললাম, এই ছেদ বিন্দুটাই হলো পি, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? তারপর এখানে না আমি এই জায়গাটার নাম দিলাম, এখান থেকে এই পর্যন্ত আমি নাম দিলাম এই এম, আর এখান থেকে আমি এই পর্যন্ত নাম দিলাম কি বলতো, এন, ঠিক আছে? এই পি বিন্দুর, এই যে পি বিন্দুটা দেখছো তো, এই যে পি বিন্দুর সংযোজক সরল রেখাংশ, মনে রাখবে পি বিন্দুর কি বললাম, এই পি বিন্দুটার সংযোজক সরল রেখাংশ, ঠিক আছে? m:n রেশিওতে এটাই হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত হিসাবে অবস্থান করছে এখানে। বলো কথাটা কি বোঝা গেল? তাহলে শ্রেণী অন্তর্ভুক্ত হিসাবে তাহলে পি বিন্দুর সংযোজক সরলরেখাংশ m:n রেশিওতে সংযোজক সরলরেখাংশ হিসাবে অন্তর্ভুক্ত হিসাবে অবস্থান করছে এখানে। তাহলে এটা শ্রেণী অন্তর্ভুক্ত হচ্ছে, বুঝতে পারলে তো বিষয়টা? তাহলে চলো এখানে এর এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করবো, বোঝা গেল তো? এই পি বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করবো। তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমরা কি লিখবো? তাহলে দেখো এই যে পি বিন্দুর এই ফর্মুলা লিখতে থাকবে কিন্তু সবাই, পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু, দেখো আমরা কিভাবে লিখবো, দেখো এখানে একটু দেখে নাও। তাহলে দেখো আমরা না এই যে এম, এই এম এর সাথে কিন্তু আমরা এই এটাকে গুণ করলাম, ঠিক আছে? এটা নিলাম, ঠিক আছে তো? প্লাস আমরা না এবার এন এর সাথে কিন্তু এটা নেব এন, আর এখানে এই x1 এটা নিলাম। বলো বোঝা গেল তো এই পর্যন্ত? আচ্ছা, বাই দিয়ে আমরা কি করব ভাই? বাই দিয়ে আমরা এইটাকে কিন্তু যোগ করে নেবো, এম প্লাস এন করে দেবো। বলো এই পর্যন্ত ক্লিয়ার আশা করি, তাই না? চলো আমরা না আবার কমা দিয়ে আবার সেম একই রকম ভাবে ভাই দেখে নাও। তাহলে একবার তো এটা হয়ে গেল, তাহলে এবার এবার কি হবে? এবার m/2 হবে, তাই না? আচ্ছা, তারপরে এখানে কি হবে? প্লাস হবে। তারপরে এখানে কি হবে? n। এটা বজ্র গুণনের মতোই করছে আমরা, একদম কোনাকুনি বলতে গেলে, তাই না? মনে রাখতে হবে কিন্তু n দিয়ে আমরা এই y, তাহলে আমাদের কি হলো? y1 হলো। এই পর্যন্ত ক্লিয়ার তো ভাই? এবার আমরা জেনে নেবো শ্রেণী শ্রেণী যখন বহির্ভূত হবে তখন কি করা যাবে, তাই না? শ্রেণী বহির্ভূত হলে কি হবে? দেখো এটা তো শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে গেল, তাই না? এবার দেখো শ্রেণী বহির্ভূত হতে গেলে তাহলে কি হতে গেল, দেখো ভাই এখানে আরেকটা আমি ছবি আঁকলাম, দেখে নাও। এখানে এই একটা আমি সরলরেখাংশ আঁকলাম, ঠিক আছে? এখানে নাম দিলাম আমি কি বলতো, এখানে আমি নাম দিলাম এই যে x1 y1 নাম দিয়ে দিলাম। এখানে নাম দিয়ে দিলাম কি বলতো, x2 y2 দিলাম না? চলো এইবার না শ্রেণী বহির্ভূত যেটা, সেই বিন্দুটা কিন্তু এই বাইরে চলে গেল, বোঝা গেল তো? বিন্দুটা কোথায় চলে গেল বলো তো? বাইরে চলে যাবে, ঠিক আছে? বহির্ভূত মানে বাইরে থাকবে বিন্দুটা। তাহলে এখানে আমি নাম দিলাম এই যে, এখানে এই যে পুরোটা, ঠিক আছে? এই পুরোটা এম, বোঝা গেল কি না? পুরোটা এম, আর এখান থেকে যে এই পর্যন্ত, ঠিক আছে, যেটা বহির্ভূত, যেটা এটা হলো ইএন। বলো ক্লিয়ার তো? বোঝা গেল? এইবার দেখো এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, পি বিন্দুর স্থানাঙ্ক, এক্ষেত্রেও তোমার পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, বহির্ভূতর ক্ষেত্রেও, তাই না? পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে আমি কি করবো? দেখো এটা খুব সোজা, তোমরা শ্রেণী অন্তর্ভুক্ত যেখানে করেছিলে সেই জায়গার সাইন গুলো খালি চেঞ্জ করে দাও, আর কিচ্ছু না, খালি সাইন গুলো চেঞ্জ করে দাও। তাহলে এখানে কি হবে? দেখে দেখে লেখো, এম x2, তাই না? তারপরে এখানে কি হলো? এখানে হচ্ছে মাইনাস করে দেবো, ঠিক আছে? খালি সাইন গুলো চেঞ্জ করে দাও, আর কিচ্ছু করতে হবে না, খালি দেখে দেখে লিখে নাও তাহলে তোমরা, ঠিক আছে? দেখে দেখে তাহলে তোমরা খালি লিখে নাও। এখানে খালি মাইনাস করে দাও, ওখানে প্লাস ছিল, তোমরা খালি দেখে দেখে মাইনাস করে দেবে, তোমরা খালি দেখে দেখে মাইনাস করে দাও। তাহলে নাও লিখে নাও ভাই।
তাহলে এটা আমরা কটা ফর্মুলা এখানে কটা পেলাম, আমরা কিন্তু টোটাল দুটো ফর্মুলা পেলাম। একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত কিভাবে, অন্তর্বিভক্ত, ঠিক আছে। তাহলে এখানে লিখবো এটা হচ্ছে সরলরেখাংশ হচ্ছে কি অন্তর্বিভক্ত। তাহলে এখানে আমরা কিন্তু এরকম ভাবে লিখে দেবো, ঠিক আছে, অন্তর্বিভক্ত। তাহলে এটা আমাদের হয়ে গেল অন্তর্বিভক্ত হয়ে গেল, বোঝা গেল তো। আর এটা হচ্ছে বহির্বিভক্ত, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো। তাহলে খালি সাইনটাই খালি আমি চেঞ্জ করে দিয়েছি। তাহলে আশা করি বোঝা গেল, ঠিক আছে তো। আর একটা কিন্তু ফর্মুলা আমাদের জানতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে মধ্যবিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে ভাই, মধ্যবিন্দু স্থানাঙ্ক আমাদের জানতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কটা জানলাম, এই একটা ফর্মুলা জানলাম, এই একটা ফর্মুলা জানলাম, আর একটা ফর্মুলা জানলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে চলো মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই আমাদের 3 নম্বর ফর্মুলা যেটা, ঠিক আছে। তাহলে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু কি হবে, তাই না। চলো আমি এখানে একটা সরলরেখাংশ এঁকে তোমাকে বোঝাচ্ছি। তাহলে এই সরলরেখাংশ এখানে নাম কি হবে, x1 y1, এখানে হচ্ছে x2 y2, তাই না ভাই। আর মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে কি হবে ভাই, একটু দেখে নাও। মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে কোনটা ভাই, এই মধ্যবিন্দুটা, তাই না। চলো আমি মধ্যবিন্দুটা p মনে করলাম, এর স্থানাঙ্কটা বের করলো, এর ফর্মুলা কি আছে, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক, এখানে স্থানাঙ্ক, এখানে একটা ফর্মুলা স্থানাঙ্ক কত হচ্ছে ভাই দেখে নেবো। চলো আমরা না এই x1 এর সাথে এই x2 এর কি করবো ভাই, যোগ করে দেবো, ঠিক আছে। আর এখানে তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে x1 প্লাস হচ্ছে x2 বাই কত ভাই 2। আচ্ছা এখানে এবার কি হবে, y1 প্লাস হচ্ছে y2 বাই কত ভাই 2। তাহলে দেখো আমরা কিন্তু এই একটা ফর্মুলা পেয়ে গেলাম, আমরা এই 3টে ফর্মুলা পেয়ে গেছি, মানে এবার আমরা অঙ্ক কিন্তু নিশ্চিন্তে স্টার্ট করতে পারি। চলো হয়েছে তো। তাহলে এবার কিন্তু আমি আরো একবার রিপিটেশন দিচ্ছি। দেখো প্রথমে আমি কি লিখলাম, প্রথমে আমি যেটা করতে চাইলাম সেটা হচ্ছে শ্রেণী অন্তর্বিভক্ত কিভাবে বুঝবো, ঠিক আছে। আমরা একটা সরলরেখাংশ এখানে নিয়েছি, বোঝা যাচ্ছে তো, একটা সরলরেখাংশ এখানে নিয়েছি, দেখো নাম দিয়েছি সরলরেখাংশের বিন্দুটার নাম দিয়েলাম কি x1 y1, এই পারের বিন্দুটার নাম, এই পারেরটা হচ্ছে x2 y2, হলো তো। আর এই মাঝখানে এই p বিন্দুটা, এখানে একটা সরলরেখাংশ বিভক্ত করলাম, ঠিক আছে, এটা একটা ছেদ করালাম, p বিন্দু নাম দিয়েছি এখানে, ঠিক আছে। তাহলে এই ধরনের যেটা p বিন্দু, তাহলে এটা বুঝতে হবে কিভাবে, শ্রেণী অন্তর্বিভক্ত বুঝবো কি করে, দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং তোমাকে জানতে হবে যে পি বিন্দুর সংযোজক সরলরেখাংশ এই এম ও এন রেশিও, ঠিক আছে, এম ও এন এর রেশিওকে, ঠিক আছে, অন্তর্বিভক্ত করেছে। বুঝলাম। এখানে আমরা কি করবো বলতো, সেম একই রকম ভাবে শ্রেণী বিভক্ত, শ্রেণী বহির্বিভক্ত, তাই না, যেটা বাইরে আর কি, বুঝতে পারলে বিন্দুটা কোথায় হবে, বাইরে হবে। তাহলে এটা কি, যেটা হচ্ছে তোমার কি বলেছে, একদম সেম এর অনুরূপ এটা হয়েছে, তাই না। আর এখানে আমরা এর ফর্মুলাটা লিখতে গিয়ে কি করবো, পি বিন্দুর স্থানাঙ্ক এখানে যেটা করেছিলাম শ্রেণী অন্তর্বিভক্ততে, সেখানে কিন্তু জাস্ট সাইনটা চেঞ্জ করে দিলেই এনাফ। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। দেখি 19-এর 1-এর দাগের অঙ্কতে সোজা চলে আসবো। চলো অবশ্যই করতে পারবে। তাহলে আমাদের প্রথম অঙ্কটা কি ছিল, 6,14 এবং -8,10। আচ্ছা এখানে আর কি দেওয়া আছে, এখানে একটা রেশিও দেওয়া আছে 3:4, তাই না। বলছে অনুপাতে হচ্ছে অন্তস্থ ভাবে, তার মানে অন্তর বহির্ভূত করতে বলছে, তাই না, তাই তো, অন্তর বহির্ভূত করতে বলছে তো। তাহলে এখানে দেখো আমরা কি করব, দেখো সেম একটু আমরা একটু লিখে নেবো, এটাকে কিভাবে লিখবো বলো তো। এই দেখো আমরা না যেমন শিখেছিলাম আমরা সেরকম ভাবে এই দেখো লিখে নিচ্ছি, ঠিক আছে। এই দেখো লিখে নিলাম, ঠিক আছে। এই দেখো এখানে আমরা নাম দিতে তো অবশ্যই পারবো, x1 y1, এখানে কি হবে x2 y2, হলো কি না। আর এই যে এখানে যেহেতু অন্তর্ভুক্ত বলেছে, অন্তর্বিভক্ত বলেছে, তার মানে এখানে পি বিন্দুটা কোথায় হবে ভাই, পি বিন্দুটা এখানে হবে না। আচ্ছা এখানে এম, আমরা কি ধরতাম, এখানে এম এখানে এন আছে, এরকম বলতাম, তাই না। তাহলে সেম একই রকম ভাবে ফর্মুলা তো আমরা এটাই, তাই না, এর ফর্মুলাটা কি, অন্তর্বিভক্ত হওয়ার ফর্মুলাটা তো এটাই, যেটা আমি বুঝিয়েছিলাম প্রথমে। তাহলে দেখো এখানে না আমরা একটু লিখে নেবো, সেইগুলোই দেখে দেখে লেখো। তাহলে এখানে কি হবে 6,-14, এর জায়গায় এগুলো হবে না, তাই না। আর এবং এইটা, তাহলে এটা কোথায় হবে বলো তো, -8 হচ্ছে 10, বলো বোঝা গেল তো। পুরো ধাপে ধাপে বুঝবো আমরা, ঠিক আছে, কোনো তাড়াহুড়ো না, বোঝা গেল তো। আচ্ছা এখানে এই এম, তাহলে এখানে কত হবে, এম এর জায়গায় 3 আছে দেখেছো, তাই ওই এন এর জায়গায় 4 আছে। তার মানে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারলাম, কিন্তু বিষয়টা একদম পুরো সাজিয়ে দিয়েছি, দেখো ভাই কি সোজা না। তাহলে এইবার কিন্তু আমরা সেম একই রকম ভাবে দেখে দেখে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা একবার নয় প্রয়োগ করে নিলাম। তাহলে এখানে আমরা একটু লিখে নেবো যে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক, তাই না,
বলছে যে বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ যে বিন্দুতে প্রদত্ত অনুপাত বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। ঠিক আছে, তাহলে লিখবো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি। তাহলে এইবার আমরা একটু এইটাকে না একটু লিখে নেবো যে তোমার এখানে একটু আমরা এটাকে লিখবো। ঠিক আছে, বিন্দুদ্বয়ের, তোমরা একটু লেখো কমা দিয়ে, এখানে লিখো বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশগুলি ঠিক আছে, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশগুলি যে বিন্দুতে বিভক্ত, যে বিন্দুতে বিভক্ত তার স্থানাঙ্ক, তাই না? তার স্থানাঙ্ক আমরা পি ধরে নিয়েছি না, পি ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে বলো তো, এখানে কি হবে সেই ফর্মুলাটা আমরা কি করব, দেখে দেখে লিখবো। তো চলো আমরা ফর্মুলাটা এখানে লিখে নিই না, এম এক্স টু প্লাস হচ্ছে এন এক্স ওয়ান বাই কত এম প্লাস ওয়ান, শ্রেণী অন্তর্বিভক্ত না, তাই আমরা কিন্তু প্লাস দিয়ে লিখবো। ঠিক আছে, কমা দিয়ে আমরা এখানে কি লিখবো, কি লিখবো ভাই, এম ওয়াই টু প্লাস হচ্ছে এন ওয়াই ওয়ান বাই কি এম প্লাস হচ্ছে এন। বোঝা গেল তো, আমরা ফর্মুলা লিখে বসে আছি। চলো এখানে তো আমাদের মান পরিষ্কার বলে দেওয়া আছে ভাই, বলে দেওয়া নেই কি, অবশ্যই বলে দেওয়া আছে ভাই, একটু লক্ষ্য রাখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। দেখো তাহলে এখানে আমরা কি লিখবো ভাই বলো, এম এর জায়গায় কত লিখবো, 3 লিখবো। আচ্ছা এক্স টু কত আছে দেখে নি, এক্স টু হচ্ছে -8 আছে, তাহলে এখানে আমরা কিন্তু গুণ দিয়ে -8 আছে। আচ্ছা মাইনাস থাকলে একটু ব্র্যাকেটের মধ্যে আমরা দেবো, তাই তো ভাই। আচ্ছা প্লাস দিয়ে আমরা দিয়ে দেবো। আচ্ছা এন এর মান কত 4, তাহলে 4 লিখলাম। আচ্ছা এক্স ওয়ান এর মান কত আছে 6 আছে, তাহলে আমরা একেবারে গুণ করে দিলাম এখানে, বোঝা গেল তো। আচ্ছা বাই হচ্ছে এম প্লাস এন, এম প্লাস এন কত, এম হচ্ছে তোমার 3 আর হচ্ছে এন হচ্ছে 4, তাহলে আমি আশা করি বোঝা গেছে। তাহলে সেম একই রকম ভাবে এখানে এম এর মান কত, এম এর মান 3, ওয়াই টু এর মান কত 10, তাহলে ওয়াই টু এর মান হচ্ছে 10। আচ্ছা প্লাস দিয়ে আমরা কিন্তু লিখবো এন এর মান কত 4। আচ্ছা ওয়াই ওয়ান এর মান কত ভাই -14 কিন্তু আমরা লিখে দিলাম। বাই কত, বাই হচ্ছে 3 প্লাস 4। আশা করি পরিষ্কার বোঝা গেছে। তাহলে দেখো 3 8 24, তাহলে মাইনাস এখানে 24 হলো, প্লাস হচ্ছে কত 4 6 24 হয়ে গেল, বাই কত ভাই 4 আর 3 7, এখানে কত হচ্ছে 3 10 30 হয়ে গেল। আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস 4 14 কত ভাই 56, তাই না, বাই কত 4 আর 3 7, তাহলে এখানে আমাদের কত হলো ভাই, এই দেখো ভাই প্লাস, এই দেখো প্লাস 24 -24 কি হলো সূর্য ভাই, কেটে গেল তো, তাহলে 0/7 হয়ে গেল। আচ্ছা কমা দিয়ে আমরা এখানে 56 থেকে 30 বাদ দিলে কত থাকে বলো, 26, তাহলে আমরা এখানে লিখে দিলাম -26, বড়টার সাইন বসাতে হয়, -26/7 হয়ে গেল, তাই না। তাহলে চলো আমরা আর একটা লাইন এখানে করলে কি হবে, জিরোকে যা দিয়ে ভাগ করি সেই জিরোই হয় না ভাই, জিরো মানে কমা, তারপর এখানে আমরা দেখে দেখে -26/7 আমরা কিন্তু লিখে দেবো, এটাই হয়ে গেল আমাদের আনসার হয়ে গেল। চলো আশা করি খুব ভালোভাবে অঙ্কটা বোঝা গেছে। পরবর্তী 2 এর দাগের অঙ্কটা কি বলছে, আচ্ছা এখানে -7 -2, আচ্ছা এখানে কত 2:3, এই অনুপাতে শ্রেণী অন্তর্বহির্ভূত মানে অন্তর্ভুক্ত ভাবে, ঠিক আছে তাই তো, অন্তর্বিভক্ত এখানে আছে তাই না। তাহলে দেখো এখানে আমাদের কি হলো 5,3 এবং -7 -2, আর যেটা রেশিও দেওয়া আছে 2:3, এটা কি আছে শ্রেণী অন্তর্বিভক্ত, তাই তো, শ্রেণী অন্তর্বিভক্ত ভাবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি দেখে নাও, তাহলে সেম আমাদের তো ফর্মুলা শ্রেণী অন্তর্বিভক্ত এখানে আছে, সেম তোমরা একটু দেখে দেখে নাও। এখানে দেখো একটা, এখানে এরকম ভাবে ধরো আবার বোঝাচ্ছি, দেখো এখানে আমি টানলাম, এখানে নাম দিয়ে দিলাম x1 y1, এখানে কি হবে ভাই x2 y2, আর শ্রেণী অন্তর্বিভক্ত মানে এখানে মাঝখানে p বিন্দু করে দিলাম আমি, তাই না। তাহলে দেখো এখানে এটাকে আমরা এখানে লিখে দেবো, তাই না। দেখো কি সোজা, প্রথমটা আমরা দেখে দেখে লিখে দিলাম, তারপর এটা কোথায় লিখবো ভাই, এখানে লিখে দেবো -7 -2 লিখে দিলাম। আচ্ছা এখানে 2:3, এটা কি রেশিও দেওয়া ছিল তাই না, তাহলে এই রেশিওটা
তাহলে কোথায় লিখবো? আমরা তো এখানে এম আর এখানে এন, তার কারণ কি? কারণ শ্রেণী অন্তর্বিভক্ত যখন হবে তখন এই পি বিন্দুর সংযোজক সরলরেখাংশ কি করে ভাই? এম এন এর অনুপাতকে অন্তর্বিভক্ত করে। তাহলে এম এন এর এখানে রেশিও দেওয়া আছে 2 আর এখানে দেওয়া আছে 3। তাহলে বোঝা গেল তো? তাহলে এই হয়ে গেল, আমরা কিন্তু অঙ্কটাকে সাজিয়ে ফেললাম। এইবার আমরা পরিষ্কার এখানে আবার ওই কথাটা একটু লিখে দেবো, ঠিক আছে? তাহলে দেখো আর একবার একটু লিখে দিই। তাহলে এখানে লিখবো বিন্দুদ্বয়ের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ ঠিক আছে, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ গুলি যে বিন্দুতে বিভক্ত, ঠিক আছে? লিখবো সরলরেখাংশ যে বিন্দুতে বিভক্ত, সেম একই লেখা কিন্তু, তার স্থানাঙ্ক, তাই না? তার স্থানাঙ্ক মানে পি এর স্থানাঙ্ক না? তাহলে সেই পি এর স্থানাঙ্কটা কত হবে সেটা কিন্তু আমরা এখানে লিখবো। তাহলে চলো ফর্মুলাটা আমরা এখানে লিখে নিই। তাহলে দেখো ওখানে ফর্মুলা ছিল এম এক্স টু প্লাস হচ্ছে এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। আমরা কিন্তু রানিং এবার লিখবো ফর্মুলাটা এম ওয়াই টু প্লাস হচ্ছে এন ওয়াই ওয়ান বাই হচ্ছে এম প্লাস এন। বোঝা গেল তো এই পর্যন্ত? এটাই হলো ফর্মুলা। তাহলে দেখো এবার আমরা কিন্তু মানগুলো বসিয়ে দেবো। দেখো এখানে আমাদের প্রথম বলছে এম, তাই না ভাই? তাহলে এম ওর সাথে গুণ আকারে আছে কি এক্স টু, তাহলে এক্স টু খুঁজে বেড়াই কোথায়? এক্স টু এই দেখো -7। তাহলে এই এম এর মান কত ছিল? 2 ছিল, তাই না? ওর সাথে আবার -7 গুণ করে দিলাম। আচ্ছা প্লাস, আচ্ছা তারপরে আমাদের এন আছে কত? 3। এর সাথে কত গুণ করতে বলছে? x1, তাহলে x1 কত? 5 আছে, তাই গুণ করে দিলাম বাই কত? এম প্লাস এন। তাহলে এম প্লাস এন কত হচ্ছে ভাই? 2 + 3 হয়ে গেল। বলো এই পর্যন্ত বোঝা গেল তো? সেম একই রকম ভাবে আমরা এখানে টেনে নিলাম। তাহলে এম প্লাস এনটাকে আগে লিখে নিলাম, মনে করো 2 + 3 করে দিলাম। আচ্ছা তারপর এম ও ওয়াই টু আছে, তাহলে এম কত আমাদের 2, এই 2টা লিখে দিলাম। ওয়াই টু কই? ওয়াই টু এই -2, তাহলে -2 লিখে দিলাম ভাই। বোঝা গেল তাই না? প্লাস, আচ্ছা এখানে কি আছে? এন, তাই না? এন কত? 3 আছে, আর ওয়াই ওয়ান কত আছে? 3 আছে। বোঝা গেল তো? তাহলে এই হয়ে গেল আমাদের। তাহলে এখানে করলে কত হচ্ছে? 7 × 14 -14 হয়ে গেল, প্লাস হচ্ছে 3 × 5 = 15 হয়ে গেল, বাই কত? 3 আর 2 = 5। এখানে কত হচ্ছে? 2 × 2 = 4, তাহলে এখানে -4 হয়ে গেল, প্লাস হচ্ছে 3 × 3 = 9 হয়ে গেল। বোঝা গেল তো ভাই? আচ্ছা তাহলে এখানে 3 দিয়ে 5 হয়ে গেল। তাহলে এবার এখানে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে 15 থেকে 14 বিয়োগ হয়ে গেল, মানে 1 পড়ে আছে, মানে 1/5 আছে, তাই না? তাহলে এখানে আমাদের থাকলে কি 1/5, আর এখানে আমাদের যোগ বিয়োগ করলে প্লাস মাইনাসে মাইনাস, বড়টা সাইন প্লাস থেকে যাবে, 5 আর 4 9, মানে 5/5 হয়ে গেল, তাই না? মানে কেটে গেল, 1 থাকলো না, তাই না ভাই? কেটে গেল, ইকুয়াল টু 1 থাকলো। তার মানে কত হলো? একটা হলো 1/5 আর একটা হচ্ছে 1 ইজ দ্য রাইট আনসার। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে দেখো 3 এর দাগের অঙ্কটিতে কি আছে একটু দেখে নাও। 3 এর দাগের অঙ্কটিতে -1, 2 এবং 4 - 5 হলো না? আচ্ছা এখানে রেশিও দেওয়া ছিল 3:2। এই রেশিওতে চলো এখানে একটু অন্যরকম ভাবে, এখানে আমাদের না বহির্বিভক্ত আছে, ঠিক আছে? এখানে আমাদের বহিস্থ ভাবে আছে আর কি, ঠিক আছে? মানে বহির্বিভক্ত ভাবে, বুঝতে পারলে তো? মানে এই যে বিন্দুটা আমাদের কোথায় হবে? এই বিন্দুটা কিন্তু আমাদের এই বাইরে হবে। বোঝা গেল তো ভাই? এই বিন্দুটা আমাদের বাইরে হবে, ঠিক আছে? এখানেই কিন্তু আমাদের পরিবর্তন। তখন কি হবে? তখন এই পুরোটাই আমাদের কত? এম, আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো আমাদের এন। তাহলে এর ফর্মুলাটা তোমরা জানো তো অবশ্যই, ঠিক আছে ভাই? তাহলে দেখো এবার আমাদের কি করতে বলছে, এখানে বহিস্থ ভাবে আছে। তাহলে দেখো আমরা না সেম একই রকম ভাবে একটু লিখে নেবো। দেখো এখানে আমি সেই লেখাটা রেখে দিয়েছি, মুছিনি। তাহলে -1, 2, ঠিক আছে? এবং এই বিন্দুটা -4 কমা হচ্ছে -5 সেম লিখে দাও, ঠিক আছে? সেম লিখে দাও। তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশতে যে বিন্দুতে বিভক্ত তার স্থানাঙ্ক, মানে এই যে পি বাইরে বহির্বিভক্ত যে পি, তার স্থানাঙ্ক কত হবে এটা, তাই না? চলো আমরা কি এটা লিখলাম, ঠিক আছে তো? তাহলে দেখো এখানে একটা জিনিস আমাদের কি চেঞ্জ করতে হবে ভাই? আমি কি বললাম, যখন শ্রেণী বহির্বিভক্ত হবে তখন আমাদের সাইনটা কি করে দেবো ভাই? সাইনটা কি করে দেবো? প্লাস গুলো কি করে দেবো? বাহ, ভেরি গুড। তাহলে প্লাস গুলো আমরা মাইনাস করে দেবো। তাহলে এখানে দাও মাইনাস করে দাও, হয়ে যাবে। প্লাস গুলো আমরা কি করে দেবো? মাইনাস করে দেবো। আমাদের অঙ্ক শেষ।
চলো এবার সেম একই রকম ভাবে আগের মতো বসিয়ে নেবো আমরা। তাহলে এটা সোজা আমরা কোনটা বসিয়ে নেবো, -1 2, এটা এর সোজা বসিয়ে নিলাম, এটা এর সোজাসুজি বসিয়ে নিলাম আমরা। আচ্ছা আমাদের না এম এন এর মানও বলে দেওয়া আছে 3:2। তাহলে এম এর কত লিখবো, এম এর কাছে লিখবো 3 আর এন এর কাছে লিখবো কত ভাই 2। কি সোজা না? সোজা তো ভাই, একদম জলের মতো, এক্সামে অবশ্যই আসবে। তাহলে চলো, তাহলে এবার সেম একই রকম ভাবে আমরা মানটাকে পুট করে নিই। তাহলে এম কত, এম হচ্ছে 3 ভাই, একদম বুঝে শুনে এম হচ্ছে 3 লিখে দিলাম গুণ। তাহলে x2 কত আছে ভাই, একটু ঠান্ডা মাথায়, x2 হচ্ছে 4 আছে, তাহলে আমরা লিখে দিলাম মাইনাস। আচ্ছা এন কত আছে ভাই, এন হচ্ছে 2 ইন্টু কত x1, তাহলে x1 কত আছে ভাই -1, তাই না ভাই, -1 আমরা দেখে দেখে লিখে দেবো। আচ্ছা এখানে কত আছে এম এন, তাহলে এম মাইনাস এন, তাহলে কত হচ্ছে ভাই, তাহলে এম তো 3 -2 হয়ে গেল, তাই না। আচ্ছা এম কত, এম হচ্ছে 3। আচ্ছা y2 কত হচ্ছে ভাই, y2 হচ্ছে -5, তাহলে এখানে আমরা লিখে দিলাম -5 মাইনাস। আচ্ছা এন কত ভাই, n2, y1 কত আছে, y1 2 আছে, তাই না ভাই, লিখে দিলাম না ভাই এম এন, তার মানে কত হলো, এই সেম একই লেখা লিখে দেবো 3 - 2 হলো না। আচ্ছা চলো এবার আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে 3 4 কত হলো 12 হয়ে গেল, এই মাইনাস, তাই না। আচ্ছা এই মাইনাস আর এখানে তো ধরো এই মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল ভাই। আচ্ছা তার আগে আমি এটা মাইনাসটা লিখেই দিলাম, এই 2 1 2, এখানেও মাইনাস, তার মানে মাইনাস মাইনাস এই প্লাস হয়ে গেল, তাই না, +2 হয়ে গেল, বোঝা গেল তো। আচ্ছা এখানে 3 থেকে 2 বাদ দিলাম, মানে 1 আছে। এখানে কত হলো 3 5 15, তাই -15 হয়ে গেল। আচ্ছা এখানে মাইনাস, এখানে কত হলো 2 2 4 হয়ে গেল, বোঝা গেল তো। আচ্ছা বাই কত 1 হলো, বাই কত হলো, তাহলে 12 আর 2 যোগ করলে 14 হয়ে গেল। তাহলে এখানে এর তলায় 1 আছে, লেখার দরকার নেই, মানে 14ই লিখবো, 14 কমা এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15 আর 4 কত হয় ভাই 19, তাই না ভাই। তাহলে 19, সেখানে তাহলে -19 লিখে দিলাম আমরা, বড়টার সাইন তো লিখতে হয়, তাহলে -19, তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। তাহলে একটা হয়ে গেল 14 কমা হচ্ছে -19, এটাই হয়ে গেল আমাদের উত্তরটা। ঠিক আছে চলো আমাদের কি দেওয়া আছে 3, দেখো এখানে আমাদের 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে একটু দেখে নাও, 3,2 এবং 5, রেশিও দেওয়া আছে 2:1, রেশিও দেওয়া আছে 2:1। চলো আমরা ধাপে ধাপে কিন্তু যেমন করছিলাম সেরকম ভাবে আমরা বসিয়ে নেবো। তাহলে এটা আমরা এখানে বসিয়ে নেবো, তাহলে আর গুলিয়ে যাবে না অঙ্ক করার সময়, সেম একই রকম ভাবে এটা আমরা বসিয়ে নেবো, তাই না, সোজাসুজি একদম। এম এর এখানে কত, এম এর 2 আছে আর এন কত 1, ঠিক আছে ভাই, এইরকম ভাবে আমরা বসিয়ে নেবো, আমাদের কিন্তু কখনো গুলিয়ে যাবে না। তাহলে দেখো এখানে এবার আমরা মানটাকে বসিয়ে দেবো। তাহলে এখানে ফর্মুলা অনুযায়ী এম x2 আছে, তাই না, গুণ আকারে, তাহলে এমটা কত ছিল 2 ওদিকে, আচ্ছা এর সাথে গুণ করে দেবো x2 কত হচ্ছে ভাই আমাদের 5 আছে, তাই না, তাহলে 5টাকে আমরা লিখে দিলাম মাইনাস, তাহলে এন এখানে এন কত আছে ভাই, এন হচ্ছে 1 আর x1 কত আছে 3, তাহলে এর সাথে 3 গুণ করে দিলাম, একটু ব্র্যাকেট দিয়ে দিতেই পারো, বাই বাই হচ্ছে m - n, তাহলে এখানে 2 - 1, সেম একই রকম ভাবে এখানে কি করবে ভাই এম, তাহলে এম কত, এম হচ্ছে 2 আর y2 হচ্ছে 5, তাহলে আমরা লিখে দিলাম। আচ্ছা এন কত, এন হচ্ছে 1 ইন্টু y1 কত হচ্ছে 2, বাই কত, সেম এইটা এখানে হবে, তাহলে এটা কত হলো 5 2 10, এখানে কত 3, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে সেই 1, 5 2 10 হয়ে গেল, -2, 2 1 2, আর এখানে 1, তাহলে কত হলো 10 থেকে 3 বাদ দিলে 7, তাই না, আর এখানে 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। লাস্ট অঙ্ক 2 এর দাগের বলছে নিচের প্রত্যেকটি বিন্দুগুলোর সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তোমরা কিন্তু আমি ফর্মুলা শুরুতেই ক্লাস নেওয়ার সময় বলেছি মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়, ঠিক আছে, যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক ভাই, তাই না। তাহলে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আমি তো তোমাদের ফর্মুলা শিখিয়েছি, মনে করো এই একটা সরলরেখাংশ টানলাম, এখানে কি নাম আছে x1 y1 x2 y2, তাই না, এই মাঝখানের যে বিন্দুটা এই পি বিন্দুটা মনে করো, এই মাঝখানের বিন্দুটাই কিন্তু আমাদের মধ্যবিন্দু, তাই নাকি, তাহলে এর স্থানাঙ্ক বের করতে হবে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক, তাই না, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কিচ্ছু করতে হবে না, শুধু কি করতে হবে, দেখো এর x1 আছে, এখানে x2 আছে, তাই না, এই এটার সাথে এটাকে আমরা কি করে দেবো, যোগ করে দেবো, তাই না ভাই, করে 2 দিয়ে ভাগ করে দেবো, আর y1 এর সাথে
বাই 2 এর যোগ করে দেবো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। এটাই হয়ে গেল আমাদের মধ্যবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা। চলো বোঝা গেল তো? সেম একই রকম ভাবে কিন্তু আমরা এখানে মাত্র দুটি অঙ্ক আছে, আমরা করে ফেলবো। তাহলে দেখো এখানে আমরা অঙ্কটা লিখে ফেলি। অঙ্কটা ছিল আমরা কিন্তু লিখে ফেললাম। চলো এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে অতএব মধ্যবিন্দু স্থানাঙ্ক পি লিখে দিলাম, ঠিক আছে, ব্র্যাকেটে মধ্যবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা দেখো এখানে আমরা এই সোজা একটু লিখে নেবো, ঠিক আছে। দেখো এখানে আমরা লিখে নেবো 5,4, এটাকে এখানে এদিকে লিখবো, আর এটাকে আমরা 3,4 এটাকে আমরা এদিকে লিখবো। তাহলে কি হবে বলো তো, গুলিয়ে যাবে না বিষয়টা। তাহলে এবার আমরা কিন্তু এই ফর্মুলা প্রয়োগ করে দেবো। তাহলে এক্স মান কত ছিল ভাই, 5 ছিল, ওর সাথে যোগ করে দেবো কত, x2 3 বাই কত 2। বোঝা গেল ভাই? y1 4 প্লাস হচ্ছে তোমার এখানে কত মাইনাস দিয়ে আমরা কিন্তু লিখে দেবো y2 4 বাই কত 2। আচ্ছা কত হলো ভাই, এখানে 5 আর 3 কত হলো 8/2, আর এখানে কত হচ্ছে, এখানে 4, আর এই প্লাস মাইনাসে -4 বাই কত 2। আচ্ছা +4 -4 কেটে চলে গেল। তাহলে এখানে 8/2 কমা হচ্ছে কত, এখানে 0/2। আচ্ছা তাহলে কত হলো, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, মানে 4 কমা আর 0-এর সাথে যাই ভাগ করি 0ই হবে। তাহলে 4,0 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 6,0 এবং 0,7। চলো এটাকে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক, চলো এটাকে আমরা না ঠিক মতো লিখে ফেলি, কে কোন জায়গায় লিখে ফেলি আমরা, ঠিক আছে ভাই। তারপরে আমরা বের করবো। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক এবার আমরা বের করে দেবো, ফর্মুলা তো আমরা জেনে আছি। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী তোমরা বসাও। তাহলে এক্স মান, তাহলে এক্স মান কত ছিল 6, প্লাস করে দেবো কত x2। তাহলে x2 কত ছিল ভাই, একটু দেখে নাও, x2 0, তাহলে 0 বাই কত 2, তাই না ভাই? আচ্ছা এখানে কত হবে বলো এবার, y1 0 প্লাস হচ্ছে y2 7 বাই কত 2। আচ্ছা 6 বাই তাহলে কত হলো 2 হলো, আর এখানে 7 বাই কত হলো ভাই 2 হলো। তাহলে এখানে কাটাকাটি করলে 3 দুগুণে কত 6, তাহলে এখানে 3,7/2। এটাই হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি পরিষ্কার বোঝা গেছে, তাই না ভাই? আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।